করোনা সংক্রমণের হাত থেকে ছাত্রছাত্রীদেরকে বাঁচানোর জন্য রাজ্য সরকার অনলাইন ক্লাস এবং লাইভ ক্লাস করার ব্যবস্থা নিয়েছেন বৈদ্যুতিক চ্যানেলের মাধ্যমে। বিগত 19শে এপ্রিল থেকে শিক্ষা দপ্তর অনলাইনের ক্লাসের ব্যবস্থা করেছেন। আমি আশা করি তাতে রাজ্যের ছাত্রছাত্রীরা লাভান্বিত হয়েছেন। আর দ্বিতীয় 6 জুন থেকে বৈদ্যুতিক চ্যানেলের মাধ্যমে লাইভ ক্লাসের ব্যবস্থা করা। আমি আশা করি এই ক্লাসগুলো সমস্ত ছাত্রছাত্রীরা অ্যাটেন্ড করবেন এবং তার সুফল রাজ্যের সমস্ত ছাত্রছাত্রীরা এবং তার পরিবারের সদস্যরাও পেতে সক্ষম। আজকের এই পরিস্থিতিতে কোনোভাবেই রাজ্য সরকার ঝুঁকি নিয়ে ক্লাস বা স্কুল খোলার ব্যাপারে সিদ্ধান্ত নিতে সক্ষম নয় যতদিন পর্যন্ত না করোনা সংক্রমণের ভ্যাকসিন না আসে বা সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করে ক্লাস চালানোর ব্যবস্থা না হয় ততদিন পর্যন্ত ক্লাসরুমে বসে ক্লাস করা সম্ভব নয়। তার জন্য শিক্ষা দপ্তর এই সিদ্ধান্তগুলো নিয়েছেন। আমি আশা করি বৈদ্যুতিক চ্যানেলের মাধ্যমে যে লাইভ ক্লাস তার লাভ সমস্ত ছাত্রছাত্রীরা পাবেন এবং নিজেকে সে মতো তৈরি করবেন। করোনা সংক্রমণ রোধে রাজ্য সরকার বিদ্যালয়গুলিতে পঠন পাঠন বন্ধ রাখতে বাধ্য হয়েছে। এতে ছাত্রছাত্রীরা নিয়মিত শ্রেণী শিক্ষা অনুসরণ করতে অসমর্থ হচ্ছে। ফলে ছাত্রছাত্রীদের শিক্ষণ প্রক্রিয়ার সাথে সম্পৃক্ত রাখার লক্ষ্যে মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় ও মাননীয় শিক্ষামন্ত্রীর একান্ত আগ্রহে বিদ্যালয় শিক্ষা দপ্তর 19শে এপ্রিল থেকে বৈদ্যুতিন মাধ্যমগুলিতে এলিমেন্টারি এবং সেকেন্ডারি স্তরের ছাত্রছাত্রীদের জন্য অনলাইন ক্লাস শুরু করেছিল। পরবর্তী সময়ে ছাত্রছাত্রীদের অনলাইন ক্লাসের প্রতি আরও মনোযোগী করতে লাইভ ক্লাসও চালু করা হয়েছে, যাতে ছাত্রছাত্রীরা শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে সরাসরি কথা বলে তাদের কৌতূহল মিটিয়ে নিতে পারে। দপ্তর আশা করছে রাজ্যের ছাত্রছাত্রীরা এই লাইভ ক্লাস থেকে উপকৃত হবে। তাহলে ছাত্রছাত্রীরা নিশ্চয়ই তোমরা ক্লাসগুলিতে অংশগ্রহণ করবে। সকল অভিভাবক ও শিক্ষক শিক্ষিকাদের অনুরোধ করা হচ্ছে যে তারা যেন ছাত্রছাত্রীদের পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী বৈদ্যুতিন মাধ্যমগুলিতে সরাসরি সম্প্রচারকৃত ক্লাসগুলি দেখে তার জন্য যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করে। সবাই ঘরে থাকুন, সুস্থ থাকুন। প্রিয় ছাত্রছাত্রী এবং অভিভাবকবৃন্দ, করোনার সংক্রমণের কারণে দীর্ঘদিন ধরে স্কুল বন্ধ রয়েছে, আমরা সবাই জানি। কিন্তু আমাদের ছাত্রছাত্রীরা যেন শিক্ষার সাথে যুক্ত থাকে সেজন্য শিক্ষা দপ্তর বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। গত 19শে এপ্রিল থেকে আমরা 3 মে পর্যন্ত 15 দিন কন্টিনিউ 13টা প্রাইভেট চ্যানেলে আমরা রেকর্ডিং অনলাইন ক্লাস করিয়েছি এবং পরবর্তী সময় 6 জুন থেকে শুরু হয়েছে, 15 জুন পর্যন্ত শেষ হয়েছে। 10টা প্রাইভেট চ্যানেল তারা অনলাইন ক্লাস নেওয়া হয়েছে এবং লাইভ টেলিকাস্ট, শিক্ষক শিক্ষিকারা ডাইরেক্ট টেলিকাস্ট করছে। এখন আবার 22 জুন থেকে শুরু হতে যাচ্ছে, 1 মাস ব্যাপী 22 জুলাই পর্যন্ত আবার শুরু হবে
অনলাইন ক্লাস, লাইভ টেলিকাস্ট। শিক্ষক শিক্ষিকারা এতে অংশগ্রহণ করবে। আমি প্রত্যেক ছাত্রছাত্রীদের অনুরোধ করব এই সময় যেন যাতে আমাদের শিক্ষক শিক্ষিকারা যা টেলিকাস্ট করছে সেটার সাথে যেন তারা ফলো করে, এটা আমি অনুরোধ করব। আর অভিভাবকদের অনুরোধ করব আপনারাও যেন আপনাদের সন্তানদের সঠিকভাবে যাতে লাইভ টেলিকাস্ট দেখতে পারে, অনলাইন ক্লাস দেখতে পারে, তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা করবেন। পাশাপাশি কবে স্কুল খুলবে আমরা কিচ্ছু বলতে পারছি না, সেজন্য শিক্ষা দপ্তর আপ্রাণ চেষ্টা করবে যে যতদিন স্কুল না খুলে ততদিন পর্যন্ত অনলাইন ক্লাসগুলি চালিয়ে যাওয়ার জন্য। আশা করি এতে ছাত্রছাত্রীরা উপকৃত হবে। সবাইকে অনুরোধ করব এই বিষয়টা লক্ষ্য রাখার জন্য। ধন্যবাদ, নমস্কার। নমস্কার, স্বাগত জানাই মৃণালিনী এএনএন-এ। প্রত্যেক দিনের মতো আজকেও আমরা চলে এসেছি যে সেম টাইমে যে লাইভ অনলাইন ক্লাস শুরু হয় সেই লাইভ অনলাইন ক্লাসে। তবে আশা করি সকল ছাত্রছাত্রীরা তোমরা আজকের যে লাইভ অনলাইন ক্লাসের জন্য সবাই প্রস্তুত হয়ে গেছো এবং আজ কিন্তু তোমাদের সামনে দশম শ্রেণীর ইংরেজি নিয়ে আলোচনা করবেন শিক্ষক কানুদেব। নমস্কার স্যার আপনাকে। আশা করি স্যারকে তোমরা সবাই চেনো, কারণ স্যার বিগত কয়েক মাস ধরেই আমাদের এখানে ক্লাস করছে। তোমরা আশা করছি স্যারের ক্লাস ভালো লাগছে এবং স্যার যে আজকেও তোমাদের সামনে ক্লাস করাবেন সেটাও তোমরা মনোযোগ সহকারে শুনবে। তবে এই ক্লাসের মধ্যে কিন্তু ফোন করতে পারবে না, শুধুমাত্র স্যারের ক্লাস শুধুমাত্র মনোযোগ সহকারে শুনতে পারবে। ঠিক আছে স্যার, আপনি শুরু করতে পারেন। হ্যালো ডিয়ার স্টুডেন্টস, তোমাদের আরও একবার স্বাগত জানাই আজকের লাইভ ক্লাসে। আমি তোমাদের সঙ্গে রয়েছি কানুদেব, ইংলিশের সাবজেক্ট টিচার। আজকে আমি একটি ক্লাস 10-এর একটি কবিতা পড়াবো, কিন্তু কবিতাটি করানোর আগে এক দুইটা কোয়েশ্চেন তোমাদের আমি করে নিই। আচ্ছা, তোমাদের যদি আমি জিজ্ঞেস করি শীতের দিনে সকালবেলা যদি বলি সকালবেলার বৈশিষ্ট্যটা কী বলবে তোমরা? অবশ্যই বলবে যে স্যার শীতের দিনে সকালবেলা চারদিক কুয়াশার চাদরে ঢাকা থাকে, তাই তো? দেখতে খুব সুন্দর লাগে, চারদিক একদম কুয়াশায় আচ্ছন্ন থাকে, ঘেরা থাকে। কিন্তু একটা জিনিস যদি আমরা লক্ষ্য করি, কুয়াশা যখন পড়ে, চারদিক যখন কুয়াশার চাদরে ঢেকে যায়, চারদিক যখন কুয়াশার চাদরে ঘিরে যায়, তখন কি আমরা কোনো শব্দ শুনতে পাই? না। পাই কি? না। কারণ কুয়াশা কেমন করে পড়তে থাকে? কুয়াশা নিস্তব্ধভাবে পড়তে থাকে। ঠিক আছে? আশা করি এখনের যে কোয়েশ্চেনটা তোমাদের আমি করেছি, এই কোয়েশ্চেনটা দিয়ে তোমরা বুঝতে পারছো আজকে কোন কবিতাটি আমি তোমাদের পড়াতে যাচ্ছি। ক্লাস 10-এর সিলেবাসে যে কবিতাটা আছে ফগ, রিটেন বাই, লেখা আছে কার্ল স্যান্ডবার্গ। আমরা কবিতাটাতে যাওয়ার আগে একটু কবির বায়োগ্রাফি নিয়ে একটু আলোচনা করে নিই। কবি কখন জন্মেছিলেন, কোথায় জন্মেছিলেন এবং কবির মৃত্যু কবে হয়েছিল। আমি যেমনটা লিখে রেখেছি বোর্ডে, তোমরা দেখতে পাচ্ছ। কবিতাটার নাম হচ্ছে ফগ, কবি হচ্ছেন কার্ল স্যান্ডবার্গ। অ্যাকচুয়ালি কার্ল স্যান্ডবার্গ, তার কমপ্লিট নামটা হচ্ছে কার্ল অগাস্ট স্যান্ডবার্গ। ঠিক আছে? এখন লেখা আছে, দেখো তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ। হি ওয়াজ বর্ন অন 6 জানুয়ারি 1878 ইন গেলসবার্গ, ইলিনয়েস, ইউএসএ। তিনি একজন রিনাউন্ড আমেরিকান পোয়েট ছিল। উনি আমেরিকার গেলসবার্গ শহরে, ইলিনয়েস স্টেটের ইউএসএ, সেখানে জন্মগ্রহণ করেছিলেন। অ্যান্ড হি ডাইড অন 22 জুলাই 1967, নর্থ ক্যারোলিনা, USA. He was a renowned poet, a biographer and a journalist. ঠিক আছে? তার যে বিশেষ ওয়ার্কসগুলো আছে তার মধ্যে আমরা যদি কয়েকটা নাম বলি, his famous collections of poems were Chicago Poems, The People, yes, then Rutabaga Stories, and he wrote a famous biography. বায়োগ্রাফিটা কার উপর ছিল? তার যে ফেমাস বায়োগ্রাফিটা অ্যাব্রাহাম লিঙ্কনের উপর একটা খুব ফেমাস বায়োগ্রাফি তার লেখা ছিল, অ্যাব্রাহাম লিঙ্কন, দ্য প্রেরি ইয়ার্স অ্যান্ড দ্য ওয়ারিয়ার্স। ঠিক আছে? খুব নাম করা একটা বায়োগ্রাফি যেটা উনি লিখেছিলেন। সেজন্য আমি বললাম হি ওয়াজ এ রিনাউন্ড পোয়েট, হি ওয়াজ আ রিনাউন্ড বায়োগ্রাফার অ্যান্ড এ জার্নালিস্ট অলসো। আচ্ছা, এই কবিতাটা তোমরা যদি টেক্সট বইটা লক্ষ্য করো, তোমাদের টেক্সট বইয়ে পেজ নাম্বার 115-এ এই কবিতাটা আছে, ফগ, রিটেন বাই কার্ল স্যান্ডবার্গ, কার্ল অগাস্ট স্যান্ডবার্গ। আচ্ছা, তোমরা যদি কবিতাটার দিকে লক্ষ্য করো দেখতে পারবে কয় লাইনের কবিতাটা? 1 2 3 4 5 6 লাইনের শর্ট একটা কবিতা। ঠিক আছে? এখন যদি আমি একদম ব্রিফলি প্রথমে একটা ইন্ট্রোডাকশন কবিতার উপর দিই, হোয়াট ক্যান আই সে?
this poem, Fog, describes the movement of fog by comparing it with the movement of a cat. এখন কি বলছি আমি, এই কবিতাটার মধ্যে কার্ল স্যান্ডবার্গ খুব সুন্দরভাবে কি করছে, ফগ বা কুয়াশার মুভমেন্টটাকে বর্ণনা করছে, ডেসক্রাইব করছে। এবং এই বর্ণনা করার সময় কার্ল স্যান্ডবার্গ কি করছে, খুব সুন্দরভাবে ফগের যে মুভমেন্টটা, সেই মুভমেন্টটাকে কম্পেয়ার করছে, তুলনা করছে কার মুভমেন্টের সঙ্গে, একটা ক্যাটের মুভমেন্টের সঙ্গে। ঠিক আছে, সেই দৃষ্টিতে আমরা বলতে পারি দ্য পোয়েম রিফ্লেক্টস স্যান্ডবার্গস ইন্টারেস্ট ইন natural world and beautifully captures a moment when the fog came moving in over the harbor. খুব সুন্দরভাবে কি করছে এই কবিতাটার মধ্যে স্যান্ডবার্গের যেই প্রকৃতির, আমরা কি বলবো, প্রকৃতির যে বিভিন্ন বিষয়বস্তুগুলো আছে, সেই বিষয়বস্তুগুলোর উপর কার্ল স্যান্ডবার্গের যে ইন্টারেস্টটা, সেই ইন্টারেস্টটা তুলে ধরছে। এবং এই কবিতার মধ্যে কি করছে কবি, খুব সুন্দরভাবে যখন কুয়াশা সমুদ্র বন্দরকে ঘিরে ফেলছে সমুদ্র বন্দরকে, সেই ঘিরে ফেলার দৃশ্যটা কবি এই কবিতার মধ্যে দিয়ে বর্ণনা করেছে। এবং বর্ণনাকালে তিনি কি করেছেন, এই ফগের যে মুভমেন্টটা, সেই মুভমেন্টটাকে ডেসক্রাইব করেছেন একটা বিড়ালের মুভমেন্টের সঙ্গে। ঠিক আছে, এখন কেন ডেসক্রাইব করেছে ফগের মুভমেন্টটাকে বিড়ালের মুভমেন্টের সঙ্গে, আমরা যখন গ্র্যাজুয়ালি পড়বো কবিতার লাইনগুলো তখন তোমাদের বলবো। কিন্তু কবিতায় যাওয়ার আগে, কবিতার লাইন্সগুলো এক্সপ্লেন করার আগে আমি তোমাদের একটা টেকনিক্যাল ব্যাপার এখানে একটু বলে দিচ্ছি। এই কবিতাটা যখন পড়বে তোমরা একটা টার্ম মনে রেখো, এটা আমি মুছে ফেলি। খুব ইম্পর্টেন্ট একটা টার্ম, HAIKU। পেয়েছো কি তোমরা এই টার্মটা? যারা এই কবিতাটা পড়েছো আশা করি তারা এই টার্মটার সঙ্গে তোমরা ফ্যামিলিয়ার আছো, জানো, মানে তোমরা এটার সঙ্গে পরিচিত আছো, হাইকো এই টার্মটার সঙ্গে। অ্যাকচুয়ালি হাইকো ইজ এ টাইপ অফ ট্র্যাডিশনাল জাপানিজ পোয়েম অফ 3 লাইন্স কনসিস্টিং অফ 17 সিলেবলস। বাংলায় আমি যদি বলি কি হাইকো, হাইকো হচ্ছে একটা ট্র্যাডিশনাল জাপানিজ পোয়েম, যেই কবিতার মধ্যে কি থাকে, শুধুমাত্র তিনটে লাইন থাকে। ঠিক আছে, শুধুমাত্র 3টে লাইন, শর্ট 3টে লাইন, আর যে 3টে লাইনের মধ্যে টোটাল সিলেবল থাকে 17। ঠিক আছে, 17 সিলেবলস। তা আমি আবার যদি বলি হাইকুটা কি, হাইকু ইজ অ্যাকচুয়ালি এ ট্র্যাডিশনাল জাপানিজ পোয়েম অফ 3 লাইন্স কনসিস্টিং অফ 17 সিলেবলস। মানে হাইকু হচ্ছে জাপানের একটা প্রথাগত ট্র্যাডিশনাল ফর্ম অফ পোয়েম, যেখানে শুধুমাত্র 3টে লাইন থাকে। ঠিক আছে, আর এই 3টে লাইনের মধ্যে সিলেবলস কয়টা থাকে, সিলেবলস থাকে 17 সিলেবলস। এখন আমি এই কথাটা বলছি যে হাইকুর সঙ্গে রিলেশনশিপটা কি এই কবিতার, এটাই তো প্রশ্ন আসে তো ন্যাচারাল একটা কোয়েশ্চেন তোমাদের মাথায়, তোমাদের মনে, যে স্যার হাইকুর কথা কেন বলছে, এটা তো লেখা আছে ফগ, একটা ছোট্ট শর্ট একটা পোয়েম রিটেন বাই কার্ল স্যান্ডবার্গ। নাও ওয়্যার ইজ দ্য পোয়েম রিলেটেড, অর হাউ ইজ দ্য পোয়েম রিলেটেড টু দ্য ফর্ম অফ পোয়েম দ্যাট ইজ কল্ড হাইকু? এই কবিতাটা হাইকুর সঙ্গে কেমনভাবে রিলেটেড? অ্যাকচুয়ালি এই কবিতাটার সঙ্গে রিলেশনশিপটা কি, যখন কার্ল স্যান্ডবার্গ এই কবিতাটা লিখছিল, একদিন উনি চিকাগোতে একটা পার্ক, এটার নাম হচ্ছে গ্র্যান্ড পার্ক। ঠিক আছে, সেই গ্র্যান্ড পার্কের হি ওয়াজ ওয়াকিং অ্যালং, মানে ওই পার্কটার কাছাকাছি, হি ওয়াজ ওয়াকিং নিয়ার দ্য পার্ক, গ্র্যান্ড পার্ক। ঠিক আছে, সেই সময় ওয়াইল ওয়াকিং বাই দ্য সাইড অফ দ্য পার্ক হি হ্যাড দ্য বুক অফ হাইকু উইথ হিম। মানে যখন সে চিকাগো শহরের গ্র্যান্ড পার্কের কাছ দিয়ে হাঁটছিল, তখন কবি কার্ল স্যান্ডবার্গের হাতে হাইকুর একটা বই ছিল তার হাতে। ঠিক আছে, তখন ওই হাইকুর বইটা সে পড়ছিল হাঁটবার সময়, সেই বইটা থেকে ইন্সপায়ার্ড হয়ে সে এই কবিতাটা লিখেছে। ঠিক আছে, এখন তোমরা যদি দেখো এই কবিতাটার মধ্যে, আমি একটু আগে বলেছি কবিতাটার মধ্যে কয়টা লাইন আছে, 1 2 3 4 5 6, অনলি 6 লাইন্স আর দেয়ার ইন দ্য পোয়েম। ঠিক আছে, এখন এই কবিতাটা যদিও দিস ইজ নট আ পিওর হাইকো, বাট this poem is influenced, or you can say the poet was influenced by the form of haiku while writing this poem. মানে কি বলছি, কবি যখন এই কবিতাটা লিখেছিলেন তখন কবি এই হাইকু নামক কবিতার যে ফর্মটা আছে সেই ফর্মটার দ্বারা উনি অনুপ্রাণিত হয়েছিলেন, এবং অনুপ্রাণিত হয়েই তিনি এই কবিতাটা লিখেছিলেন। হাইকুর আমরা যেই মানে কি বলবো রচনা শৈলী, সেই রচনা শৈলীর সঙ্গে সামঞ্জস্য বজায় রেখে সেই কবিতাটা লিখেছিল। যদিও এখানে 3টে লাইন নেই, 17 সিলেবালসও না, অনেকগুলো 17 সিলেবালসের আরও কিছু বেশি আছে, কিন্তু তা সত্ত্বেও এই কবিতাটার মধ্যে কি আছে, হাইকুর যে ইন্সপিরেশনটা, সেই ইন্সপিরেশনটা এই কবিতার মধ্যে আছে। আমরা এখন চলো কবিতাটা পড়ি, কিন্তু কবিতাটা পড়ার আগে আরেকটা মানে ইম্পর্টেন্ট ইনফরমেশন যেটা আমি তোমাদের দিয়ে দিই, এটা ইম্পর্টেন্ট। The poem Fog first appeared
in Sandberg's collection of poems, Chicago Poems, in 1916. ঠিক আছে, এই কথাটা মনে রেখো। এই কবিতাটা ফগ যখন প্রথম পাবলিশ হয়েছিল, অ্যাপিয়ার করেছিল, উপস্থিত হয়েছিল পাঠকদের সামনে, এটা কোন কালেকশনটাতে? স্যান্ডবার্গসের একটা যে ফেমাস কালেকশন চিকাগো পোয়েমস, সেই চিকাগো পোয়েমসে এই কবিতাটা প্রথম অ্যাপিয়ার হয়েছিল। কত সালে? 1916 সালে। ঠিক আছে, এই কথাটা মনে রেখো, কারণ কোয়েশ্চেন আনসার যখন তোমরা প্রিপেয়ার করবে, সেই কোয়েশ্চেন আনসার প্রিপেয়ার করবার সময় এই টপিকটা, এই ইনফরমেশনটা মাথায় রাখলে তোমাদের প্রিপেয়ার করতে সুবিধা হবে। চলো এবার আমরা কবিতার লাইন্সগুলো পড়ছি। ফগ, written by Carl Sandburg. The fog comes on little cat feet. It sits looking over harbor and city on silent haunches and then moves on. সেন্টেন্স আছে কয়টা কবিতাটার মধ্যে? সেন্টেন্স আছে, কমপ্লিট সেন্টেন্স দুটো, কমপ্লিট সেন্টেন্স আছে। ঠিক আছে, লাইন্স আছে 6টা, কিন্তু কমপ্লিট সেন্টেন্স আছে কবিতাটার মধ্যে দুটো। প্রথমটা হচ্ছে দ্য ফগ কামস অন লিটল ক্যাট ফিট, একটা কমপ্লিট সেন্টেন্স। তারপরে আবার সেন্টেন্স শুরু হচ্ছে ইট সিটস লুকিং ওভার হারবার অ্যান্ড সিটি অন সাইলেন্ট হঞ্চেস অ্যান্ড দেন মুভস অন। ঠিক আছে, এখন চলো আমরা কবিতাটা কি করি, আবার আমরা লাইন বাইজ লাইন এক্সপ্লেইন করি। কবিতাটার মধ্যে কি আছে? প্রথম সেন্টেন্সটাতে দ্য ফগ কামস অন লিটল ক্যাট ফিট। ঠিক আছে, এখানে কবি কি করেছে? একটা ম্যাটাফোর ইউজ করেছে। কি ম্যাটাফোর? এই ফগটাকে ডেসক্রাইব করবার জন্য কি একটা ম্যাটাফোর ইউজ করেছে? দ্য পোয়েট হিয়ার, দ্য পোয়েম, in the poem Fog, the poet has used a metaphor, and the metaphor is what? A fill-in, or you can say a cat. Here the metaphor is a cat. এখানে কবিতার মধ্যে কবি কি করেছে? খুব সুন্দর একটা উপমা দিয়েছে। উপমা, ম্যাটাফোর। এই উপমাটা কি? একটা ক্যাট। এখন আমরা একটু আগে যখন শুরু করেছিলাম তখন তোমাদের আমি বলেছিলাম কবি কি করছে? কবি খুব সুন্দরভাবে ফগের যে মুভমেন্ট, সেই মুভমেন্টটাকে ডেসক্রাইব করছে। এখন ফগের মুভমেন্টটাকে ডেসক্রাইব করবার বেলায় কবি একটা ম্যাটাফরিক্যাল এখানে অবজেক্ট আনছে, সেটার নাম হচ্ছে কি? বেড়াল। মানে কবি এখানে ফগকে কার সঙ্গে তুলনা করছে? কবি ফগকে তুলনা করছে ক্যাটের সঙ্গে। ঠিক আছে, এখন ক্যাটের সঙ্গে কেন তুলনা করলো? আমি একটু আগেই বলেছিলাম যখন শুরু করেছিলাম, ফগ কুয়াশা, কুয়াশার যেই বৈশিষ্ট্য, কুয়াশা কেমন করে মানে পড়ে কুয়াশা খুব সাইলেন্টলি। ঠিক আছে, একদম নিস্তব্ধভাবে, শোনা যায় না। বৃষ্টি যেমন করে, বৃষ্টির শব্দ আমরা শুনতে পাই, কুয়াশার শব্দ কিন্তু আমরা শুনতে পাই না। এখন যদি আমরা বিড়ালের একটু ফিচার্স নিয়ে, মানে ক্যাটের ফিচার্স নিয়ে আমরা যদি আলোচনা করি, তখন আমরা কি বলবো? অবভিয়াসলি কি বলবো? এ ক্যাট মুভস ইমপারসেপ্টিবলি, একদম মানে ধরাই যায় না। বিড়ালের যে মুভমেন্ট, সেই বিড়ালের মুভমেন্ট কেউ শুনতেই পায় না, এমনভাবে নিঃশব্দভাবে একদম চুপি চুপি ঘরের মধ্যে এসে যাবে। ধরো মা ইলিশ মাছ কেটে, মাছ ধুয়ে কিচেনের মধ্যে রেখেছে, রান্না করবে। এখন মা কোনো একটা কাজে, অন্য একটা কাজে যদি ব্যস্ত হয়ে যায়, মুহূর্তের জন্য যদি ব্যস্ততায় অন্যদিকে সরে যায়, বিড়াল মুহূর্তের মধ্যে কি করছে? ইলিশ মাছ নিয়ে পালিয়ে যাচ্ছে। ঠিক আছে, যাচ্ছে তো। সেই ব্যাপারটাই এখানে কবি খুব সুন্দরভাবে কি করছে? এই ফগের মুভমেন্টটাকে ডেসক্রাইব করবার জন্য কবি কি করেছে? বিড়ালের যেই সাইলেন্ট মুভমেন্ট, স্টিলদি মুভমেন্ট, সেই স্টিলদি মুভমেন্টকে এখানে কবি ডেসক্রাইব করছে ফগের সঙ্গে। ঠিক আছে, বিড়ালের স্টিলদি মুভমেন্টের সঙ্গে ডেসক্রাইব করছে ফগের মুভমেন্টের সঙ্গে। এখানে বলছে দ্য ফগ কামস অন লিটল ক্যাট ফিট, কুয়াশা আসছে, কুয়াশা পড়ছে। কেমন করে পড়ছে? বিড়াল যেমন গুটি গুটি পায়ে, বিড়াল যেমন নিস্তব্ধভাবে চলাফেরা করে, বিড়াল যেমন নিস্তব্ধভাবে ঘুরে ফিরে, সেরকমভাবে একদম নিস্তব্ধভাবে, একদম উইদাউট মেকিং এনি নয়েজ। ঠিক আছে, কি করছে? কুয়াশা পড়ছে। ইট সিটস লুকিং ওভার হারবার অ্যান্ড সিটি অন সাইলেন্ট haunches and then moves on. It sits looking over harbor and city on silent haunches and then moves on. এখন ইট দিয়ে কাকে বলছে? ইট দিয়ে প্রথমে ফগকে ডেসক্রাইব করছে। ইট সিটস লুকিং, বসছে, কোথায় বসছে? ওভার হারবার অ্যান্ড সিটি অন সাইলেন্ট haunches। এখানে haunches ওয়ার্ডটার মিনিংটা আমি লিখে দিচ্ছি। হঞ্চ আমরা বলতে পারি, হিপ বলতে পারি, ব্যাগ বলতে পারি। ঠিক আছে, এখানে কি করছে? ইট সিটস লুকিং ওভার হারবার অ্যান্ড সিটি অন সাইলেন্ট হঞ্চেস অ্যান্ড দেন মুভস অন। ফগ, কুয়াশা কি করছে? কুয়াশা যখন সমুদ্র বন্দর চারদিক ঘিরে নিয়েছে, সমুদ্র বন্দরের চারপাশ ঘিরে ফেলেছে, তখন সেই ঘিরে ফেলা দৃশ্য, কুয়াশার ঘিরে ফেলা দৃশ্য, কুয়াশার চাদরে চারদিক ঘিরে ফেলার যে দৃশ্য, সেই দৃশ্যটা অবলোকন করছে। এখন বিড়ালটা কি করছে? বিড়ালটাও তদরূপ। বিড়ালটা বসে কি করছে? বিড়ালটা বসে যেন
কুয়াশার যেই কুয়াশা যেন চারদিক ঘিরে ফেলছে, কুয়াশা যেন চারদিক ঢেকে ফেলছে, সেই দৃশ্যটা অবলোকন করছে। এখন এখানে কবি কি করছে, কবি বলছে কুয়াশা যখন পড়ছে সেই কুয়াশার দৃশ্যটাকে কবি প্রথম কুয়াশা যখন পড়ছে কুয়াশার দৃশ্যটা একটা প্রথম কথা, বিড়াল সাধারণত বেশিরভাগ ক্ষেত্রেই বিড়ালের গায়ের রং কি হয়, বিড়ালের গায়ের রং সাদা কালারের হয়, আর কুয়াশাও দেখতে সাদা কালারের হয়। তো এখানে কবি যে ম্যাটাফরটা ইউজ করছে, যে ইমেজটা ইউজ করছে, সেই ইমেজটার মাধ্যমে কবি বলছে কি করছে, যে যখন কুয়াশা পড়ছে তখন সেই কুয়াশাটা ফর্ম নিচ্ছে, আকার নিচ্ছে, রূপ নিচ্ছে একটা বিড়ালের। ঠিক আছে, যখন কুয়াশা পড়ছে তখন কবির দেখে মনে হচ্ছে সেই কুয়াশাটা যেন একটা বিড়ালের রূপ নিচ্ছে, বিড়ালের ফর্ম নিচ্ছে। এখন আমরা আগেই বলেছি ফগের যে মুভমেন্ট আর বিড়ালের যে মুভমেন্ট খুব সাইলেন্ট মুভমেন্ট। ঠিক আছে, সেজন্য একটাকে আরেকটার সঙ্গে তুলনা করেছে, একটা মেটাফরকে আরেকটার সঙ্গে কম্পেয়ার করেছে। এখন আরেকটা ব্যাপার যেটা খুব ইন্টারেস্টিং, তোমরা যদি কোনো সময় ধরো শরৎকালে বা ধরো আকাশ যখন মেঘমুক্ত থাকে, সেই মেঘমুক্ত আকাশের দিকে তাকালে অনেক সময় দেখা যায় কি, বিশেষত শরৎকালে আকাশের মধ্যে যখন আমরা দেখি মেঘ তুলো বেজা বেজা থাকে, তখন তোমরা যদি আকাশে একটু অ্যাটেন্টিভলি, ঠিক আছে, দেখো, তখন দেখবে কি আকাশের মধ্যে বিভিন্ন কি হয়, ইমেজ দেখতে পাওয়া যায়, মনে হয় কেউ যেন তুলি দিয়ে ছবি এঁকে রেখেছে। এখন তুমি যেই ছবিটা দেখবে, আমি যেই ছবিটা দেখবো, সেটা কি হবে না নেসেসারিলি মানে সেম ছবি হবে না, কিন্তু তুমি যখন মাইনিউটলি দেখবে কোনো যদি তুমি ছবি ওখানে যদি খুঁজে বের করতে চেষ্টা করো, অবশ্যই তুমি দেখতে পাবে। ঠিক আছে, আমিও যদি সেই রকমভাবে আকাশের দিকে এক মনে তাকিয়ে আমি সেই আকাশের মেঘের মধ্যে, মেঘের তুলির মধ্যে আমি যদি কোনো একটা ছবি দেখতে চাই, দেখতে অবশ্যই পাবো। ঠিক আছে, বিভিন্ন ধরনের ছবি তুমি দেখতে পাবে। কোনো সময় দেখবে যে হাতির একটা রূপ ফুটে উঠেছে মেঘের মধ্যে, কোনো সময় দেখবে যে একটা রথের রূপ ফুটে উঠেছে, কোনো সময় দেখবে যে শিব যেন জটা মেলে সেখানে রুদ্রমূর্তি ধারণ করে আছে। ঠিক আছে, বিভিন্ন ছবি দেখা যায়। এখন এই যে আমরা যে এই যে ছবিটা দেখছি, আকাশে কোনো ছবি আঁকা আছে না, কোনো ছবি আঁকা নেই, আমরা কি করছি, আমাদের ইমাজিনেশনটাকে কাজে লাগাচ্ছি। ঠিক আছে, পোয়েমসের মধ্যে যখন মানে পোয়েটসরা যখন কবিতা লিখে, তখন কি করে, ওই কবির সেই পোয়েটিক ইমাজিনেশনটা কাজ করে। এখানেও কি করছে, কার্ল স্যান্ডবার্গের যে পোয়েটিক ইমাজিনেশন, সেই পোয়েটিক ইমাজিনেশনের মধ্যে বা পোয়েটিক ইমাজিনেশনের মাধ্যমে কবি কি করছে, ফগের যে মুভমেন্ট, সেই ফগের মুভমেন্টটাকে তিনি পারসিভ করছে কিসের মতন করে, একটা বিড়ালের মতন করে, একটা বিড়ালের যে মুভমেন্ট, সেই মুভমেন্টের সঙ্গে উনি সেটাকে পারসিভ করছে, ইকুয়েট করছে। ঠিক আছে, এখন তারপরে লাইনটা পড়ছি, ইট সিটস লুকিং ওভার হারবার অ্যান্ড সিটি অন সাইলেন্ট হঞ্চেস। অন সাইলেন্ট হঞ্চেস, এখানে হঞ্চ দিয়ে কি বলেছে, বিড়াল যেমন করে তার পিছনটাতে ভর দিয়ে বসে, সেই আমরা যদি একদম অ্যাপ্রোপ্রিয়েট বাংলা বলি, সেটাকে বলে হঞ্চের বাংলা নিতম্ব। এখন নিতম্বের উপর ভর করে বিড়াল যেমন করে পিছন ভর দিয়ে বসে, সেই রকম করে বসে মেঘটা যেন কি করছে, কুয়াশা যেন চারদিকে যখন মানে সমুদ্র বন্দর যখন চারদিক ঘিরে ফেলেছে কুয়াশার চাদর, সেই কুয়াশার চাদরের ঘিরে ফেলার দৃশ্য সেই বিড়ালটা যেন দেখছে। অ্যান্ড দেন মুভস অন, এবং সেখান থেকে আস্তে 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 আবার কুয়াশাটা সরে যাচ্ছে। সেই দৃশ্যটা কি করছে, বিড়ালটাও যেন দেখছে এবং কুয়াশাটাও যেন সেই দৃশ্যটা অবলোকন করছে এবং আস্তে 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 সমুদ্র বন্দরের কাছ থেকে অন্যত্র সরে যাচ্ছে। এটাই হচ্ছে কবিতাটা। আমি আবারও পড়ছি প্রথম থেকে। দ্য ফগ কামস অন লিটল ক্যাট ফিট, ইট সিটস লুকিং ওভার হারবার অ্যান্ড সিটি অন সাইলেন্ট হঞ্চেস অ্যান্ড দেন মুভস অন। আচ্ছা, আমরা যদি প্রথম লাইনটা আবার লক্ষ্য করি, দ্য ফগ কামস অন লিটল ক্যাট ফিট। ঠিক আছে, এখন বিড়ালের না হয় পা আছে, ঠিক আছে, বিড়াল একটা অ্যানিমেট অবজেক্ট, বিড়ালের পা আছে। এখন কুয়াশার কি কোনো পা আছে? কুয়াশা কি গুটি গুটি পায়ে আসে? কুয়াশার কি কোনো পা আমরা কোনো সময় দেখি না? দেখি না। এখন কবিতা যখন কেউ লিখে, কোনো কবি যখন কবিতা লিখে, তখন ডিফারেন্ট পয়েটিক্যাল ডিভাইসেস আর ইউজড ওয়াইল রাইটিং এ পোয়েম। বিভিন্ন ধরনের পয়েটিক্যাল ডিভাইস যেগুলোকে আমরা বলি কাব্যিক কৌশল, সেই কাব্যিক কৌশলগুলো কবিতা লেখার সময় কবি এগুলোকে ব্যবহার করে। এখন এইখানে এই কবিতার মধ্যে প্রথম লাইনটাতে, সেকেন্ড লাইনটাতে, দ্য ফগ কামস অন লিটল ক্যাট ফিট, কুয়াশা আসছে কার মতন করে, বিড়াল যেমন করে একদম নিশ্চুপভাবে নিস্তব্ধভাবে গুটি গুটি পায়ে আসে, সেরকমভাবে ফগও যেন গুটি গুটি পায়ে আসছে। এখন আমরা যেটা বলছিলাম, ফগের তো পা নেই। এখানে কবি যে ডিভাইসটা ইউজ করেছে সেটাকে পলিটিক্যাল টার্মে সেটাকে আমরা বলি পার্সনিফিকেশন। ঠিক আছে, পার্সনিফিকেশন এখন বলতে গেলে পার্সনিফিকেশন একদম শর্ট ব্রিফলি আমরা যদি বলি, পার্সনিফিকেশন কি? পার্সনিফিকেশন হচ্ছে এমন একটা ডিভাইস, এমন একটা কাব্যিক পয়েটিক ডিভাইস যেটার মাধ্যমে আমরা কোনো একটা ইনঅ্যানিমেট অবজেক্টকে অ্যানিমেট করি, মানে একটা নিষ্প্রাণ জড়বস্তুকে আমরা কি করি, সজীব বস্তুর সঙ্গে তুলনা করি এবং সজীব বস্তুর যে বৈশিষ্ট্যগুলো আছে সেই বৈশিষ্ট্যগুলো আমরা জড়বস্তুর উপর অ্যাসক্রাইব করি। এখানে বিড়ালের যেই বৈশিষ্ট্য, বিড়ালের ছোট ছোট পা, বিড়াল গুটি গুটি পায়ে হাঁটে, সেই বৈশিষ্ট্যটা বা আমরা অ্যাট্রিবিউটটা কি বলতে পারি, অ্যাসক্রাইব করা হচ্ছে কার উপর?
ফগের উপর, ঠিক আছে? এই যে পয়েটিক ডিভাইসটা, তোমরা এটা হচ্ছে টেকনিক্যাল ম্যাটারটা, মানে কবিতার মধ্যে যে টেকনিক্যাল সাইডসটা আছে সেই আমি ওই ব্যাপারটা নিয়ে একটু আলোচনা করছি এখন পয়েটিক ডিভাইস যদি আমরা বলি, প্রথমে আমরা বলেছিলাম একটা ম্যাটাফোর, ঠিক আছে? আর এখানে আরেকটা পয়েটিক ডিভাইস, সেটার নাম হচ্ছে পার্সনিফিকেশন। এখন থার্ড লাইনটাতে আমরা দেখছি ইট সিটস লুকিং, মানুষ দেখতে পারে, ঠিক আছে? বিড়াল আছে, পশু পাখিও দেখতে পারে। এখন ম্যাগ কি দেখতে পারে? ম্যাগের কি চোখ আছে? না, ম্যাগের চোখ নেই, ম্যাগের পাও নেই। এখানে যে পয়েটিক ডিভাইসটা কবি ইউজ করেছে সেটার নাম হচ্ছে পার্সনিফিকেশন, এবং এই পার্সনিফিকেশন ইউজ করে কবি ম্যাগকে কি করে দিয়েছে, একদম ম্যাগকে যেন সজীব করে দিয়েছে। ম্যাগ যেন আসছে, ম্যাগের পদার্পণ হচ্ছে, ম্যাগের আবির্ভাব হচ্ছে, সরি ম্যাগ না, ফগ, কুয়াশার আবির্ভাব হচ্ছে, কুয়াশার পদার্পণ ঘটছে, এবং কুয়াশা কি করছে, বিড়ালের মতন নিস্তব্ধভাবে একদম নিস্তব্ধভাবে একদম চুপি সারে কি করছে, কুয়াশা চারদিক ঘেরে ফেলছে। ইট সিটস লুকিং ওভার হারবার অ্যান্ড সিটি, হারবার মানে কি, সমুদ্র বন্দর, এবং এখানে সমুদ্র বন্দর এবং সিটি শহর এবং সমুদ্র বন্দর চারদিক কি করছে, ফগ, কুয়াশা ঘিরে ফেলছে। এই দৃশ্যটা এখানে কি করছে, অন সাইলেন্ট হঞ্চেস ইট সিটস লুকিং, কুয়াশা যেন এই দৃশ্যটা, এই যে কুয়াশা নিজে সে চারদিক ঘিরে ফেলছে, সমুদ্র বন্দর, শহর, সর্বত্র সে ঘিরে ফেলছে, সেই দৃশ্যটা এখানে সমুদ্র বন্দরের পাশে বসে বিড়ালের মতন বসে, পেছনে ভর করে বসে সেই দৃশ্যটা সে যেন অবলোকন করছে, সেই দৃশ্যটা সে যেন এক্সপিরিয়েন্স করছে, উপভোগ করছে। অন সাইলেন্ট হঞ্চেস অ্যান্ড দেন মুভস অন, এবং আস্তে আস্তে সেখান থেকে কুয়াশাটা আবার কি করছে, সে আস্তে আস্তে সেই সমুদ্র বন্দর এবং শহর থেকে সরে গিয়ে অন্যত্র সেটা ছড়িয়ে পড়ছে। এটাই হচ্ছে কবিতাটা। এখন আমরা যদি কার্ল স্যান্ডবার্গের কি বলবো, মানে তার যেই পয়েটিক্যাল অ্যাচিভমেন্ট, ঠিক আছে, কাব্যিক যে কৃতিত্ব, সেটা নিয়ে যদি আমরা একটু ডিসকাস করি, সেখানে বলতে হয় উনি খুব ওনার জীবিত কালে বেশ কয়েকটা উনি পুরস্কার পেয়েছিলেন, এবং ওনার যেই মৃত্যু 1967 আগে বেশ কয়েকবার উনি বিশেষ কয়েকটা পুরস্কার পেয়েছিলেন। এখন একটা পুরস্কার যেটার নাম পুলিৎজার প্রাইজ, ঠিক আছে, এই প্রাইজটা ভীষণ নাম করা একটা প্রেস্টিজিয়াস অ্যাওয়ার্ড। সেই প্রেস্টিজিয়াস অ্যাওয়ার্ড তোমাদের আমি বলে দিই, খুব ইম্পর্টেন্ট একটা এখানে আসপেক্ট। উনি তিনবার সেই পুলিৎজার অ্যাওয়ার্ড পেয়েছিলেন। একবার হচ্ছে 1919, দেন 1940 অ্যান্ড লাস্টে 1951, মানে তিনবার উনি পুলিৎজার প্রাইজে অ্যাওয়ার্ডেড হয়েছিলেন। তারপর আরেকটা ফেমাস খুব মেডেলিয়ান, রবার্ট ফ্রস্ট মেডেল, ঠিক আছে, এটাও আরেকটা সাহিত্য জগতের সঙ্গে খুব একটা কি বলবো নাম করা একটা পুরস্কার। সেই পুরস্কারও উনি পেয়েছিলেন 1952 সালে, ঠিক আছে। খুব ইম্পর্ট্যান্ট এই অ্যাসপেক্টটা তার মানে কি বলবো কাব্যিক জীবনের সঙ্গে জড়িত। পুলিৎজার প্রাইজ উনি 3বার পেয়েছিলেন, এবং রবার্ট ফ্রস্ট মেডেল 1952 সালে উনি পেয়েছিলেন, ঠিক আছে। আজকের মতন এখানেই শেষ করছি। আশা করছি তোমরা কবিতাটা বুঝতে পেরেছো, এবং যখন কবিতার কোয়েশ্চেন আনসারগুলো তোমরা প্রিপেয়ার করবে, আজকের যে আমরা ডিসকাশনটা করেছি সেই ডিসকাশনটা মাথায় রেখে সেই কোয়েশ্চেন আনসারগুলো প্রিপেয়ার করবে। আর আরেকটা কথা যেটা আমি বলেছিলাম, হাইকুর কথাটা মনে রাখো, ঠিক আছে। জাপানিজ ট্র্যাডিশনাল পোয়েম, সেই পোয়েম কীভাবে ইনফ্লুয়েন্স করেছে কবিকে এই কবিতাটার মধ্যে, তোমরা সেই জিনিসটা একটু লক্ষ্য করো, ঠিক আছে। ধন্যবাদ। আশা করি আজকে যে টপিকটা নিয়ে তোমাদের সামনে স্যার উপস্থাপনা করেছে সেটা তোমাদের খুব ভালো লেগেছে এবং বুঝতে সুবিধা হয়েছে। তবে আজ এখানে শেষ করতে হচ্ছে। এতক্ষণ বাড়িতে থাকুন, সুস্থ থাকুন এবং দেখতে থাকুন মৃণালিনী ENN। নমস্কার। করোনা সংক্রমণের হাত থেকে ছাত্রছাত্রীদেরকে বাঁচানোর জন্য রাজ্য সরকার অনলাইন ক্লাস এবং লাইভ ক্লাস করার ব্যবস্থা নিয়েছেন বৈদ্যুতিক চ্যানেলের মাধ্যমে। বিগত 19শে এপ্রিল থেকে শিক্ষা দপ্তর অনলাইনের ক্লাসের ব্যবস্থা করেছেন। আমি আশা করি তাতে রাজ্যের ছাত্রছাত্রীরা লাভান্বিত হয়েছেন। আর দ্বিতীয় 6 জুন থেকে বৈদ্যুতিক চ্যানেলের মাধ্যমে লাইভ ক্লাসের ব্যবস্থা করা।
আমি আশা করি এই ক্লাসগুলো সমস্ত ছাত্রছাত্রীরা অ্যাটেন্ড করবেন এবং তার সুফল রাজ্যের সমস্ত ছাত্রছাত্রীরা এবং তার পরিবারের সদস্যরাও পেতে সক্ষম। আজকের এই পরিস্থিতিতে কোনোভাবেই রাজ্য সরকার ঝুঁকি নিয়ে ক্লাস বা স্কুল খোলার ব্যাপারে সিদ্ধান্ত নিতে সক্ষম নয় যতদিন পর্যন্ত না করোনা সংক্রমণের ভ্যাকসিন না আসে বা সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করে ক্লাস চালানোর ব্যবস্থা না হয় ততদিন পর্যন্ত